সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ, শীঘ্রই জামিন আবেদন। দেশকে এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদে প্রশ্ন ডক্টর ইফতেখারুজ্জামানের। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো তৎপর, বলেছেন বদিউল আলম মজুমদার। আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর চলতি সফরে তৃতীয় বৈঠক, সহায়তা দেবে আইএফসিও, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুর্গাপূজাকে ঘিরে দেশে অস্থিরতার চক্রান্ত সফল হবে না, বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। দ্রুত নির্বাচনে গণতন্ত্রে ফেরার আশা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে দণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে 2011 সালের দিকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় একটি মামলা হয়। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয়। রবিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। এই ছবিটায় বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী। জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এই মামলায় জায়দিন সম্পাদক শফিক রেহমান সহ আরও 4 জনকেও অভিযুক্ত করে সাজা দেয়া হয়। সজীব ওয়াজেদ জয় সহ 12 জনের সাক্ষ্য নিয়েছিল আদালত। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশের আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। চলতি সফরে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেন তারা। সকাল 10টায় আইএমএফ এর 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আসেন। প্রায় 1.5 ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়। আইএমএফ প্রতিনিধি দলের সফরের প্রথম দিকে ব্যাংক খাত ও রিজার্ভের বিষয় নিয়ে কথা হলেও রবিবার আর্থিক প্রতিষ্ঠান খাত এবং পুঁজিবাজার বিষয়ে আলোচনায় স্থান পায়। আইএমএফ এর বাংলাদেশ সফরে দেশের আর্থিক খাতের সব বিষয় সংস্কার ও পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিকে আজ বিকেল 4টায় বাংলাদেশ ব্যাংকে আইএমএফ এর দ্বিতীয় দফায় বৈঠক হবার কথা রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। রাজনীতিকে বাধাগ্রস্ত না করে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা
করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আর তা না করা হলে সেটা হবে দুঃখজনক। ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্ব ক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে, গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু। ফল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসিও বাংলাদেশের অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি এনপিআর ও ব্যাংক সংস্কার এবং জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। অক্টোবরে আইএমএফ-এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান। বলেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দাতা সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। ওরা সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেটা আমরা আরও আলোচনা করব। মোট কথা, ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে, সেগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো নিয়ে সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মুক্ত সময়ে সবাই কথা বলতে পারে, এটা চ্যালেঞ্জ না। খারাপ সময় সোচ্চার থাকাটাই জরুরি বলে মনে করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, খারাপ সময় আবারও আসতে পারে, সবাই যেন তা আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, আগের আমলের গুমের কথা, সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে ভোটাধিকারের কথা। আগে প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করা যেত না, এমন একটা ভয়ের পরিবেশে ছিলাম। তিনি বলেন, অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা। স্বৈরাচারী এরশাদ 9 বছরে 30 থেকে 40 জন মানুষ হত্যা করেছিল, আর শেখ হাসিনা মাত্র 2 সপ্তাহে 1,500 মানুষ হত্যা করেছে। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদী ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। জনগণ যেন জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। আমাদের একটি কার্যক্রমের অংশ হিসেবে তথ্য প্রকাশে এনজিওগুলোর ভূমিকা, সেখানে সবাই আসলে আমরা নাম, মোবাইল এবং ইমেল নাম্বার, মানে দায়িত্ব। আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না। আপনারা জানেন, আমরা ফেসবুকে কথা ইউজ করতে উগান্ডার উদাহরণ দিতাম, উগান্ডার শাসক বলতাম, বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন, এটা বলতাম। নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে। এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? আমরা সবাই কি কন্টিনিউয়াসলি, উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল, এই প্রক্রিয়াগুলোকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। রবিবার সকালে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ওয়ালটন ক্র্যাফট ফুটবল ফেস্টিভ্যাল উদ্বোধন করে তিনি কথা বলেন। এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন,
মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। চাঁদাবাজির অভিযোগ থাকলে নগরবাসীকে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান ডিএমপি কমিশনার। যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ জেল টার্ম করে তারা আদালতের আদেশের মাধ্যমে আসছেন, তো তারা আমাদের সার্ভিলেন্সে আছেন। তারা যদি নতুন করে অপরাধে যুক্ত হন, অবশ্যই নতুন করে আইনের ব্যবস্থা হবে। দেশের অধিকাংশ কৃষকের আর্থিক সক্ষমতা কম হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত বন্যা, কৃষকদের কাছে অনেকটাই ট্রমার মতোই হয়ে গেছে বলছেন কৃষিখাত সংশ্লিষ্টরা। এদিকে কৃষি মন্ত্রণালয় জানাচ্ছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় ৩,৩46 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষককে বাঁচাতে ও কৃষিখাতের উন্নয়নে কৃষির জন্য স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। গোলাম ময়নুল হাসানের প্রতিবেদন। কৃষিখাত নিয়ে প্রথম পর্ব আজ। উন্নত দেশে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যার ফলাফল হিসেবে উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে, যা ঝুঁকির কারণ বাংলাদেশের মতো নিচু দেশগুলো। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশে এখন ঘন ঘন বন্যা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও কৃষি খাত। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক সময় অতিবৃষ্টি ও বন্যায় 23 জেলায় গড়ে 14.58% ফসল নষ্ট হয়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 14,14,000-এর বেশি কৃষক। এদিকে আগস্টের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের উত্তর পূর্বাঞ্চল 11 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বিছন ফালাইছি, সবগুলি পয়সা গেছে, এই তো এখানে, বেশি দূর না। তো এখন আমার সবগুলি ব্যবস্থা যে গেলে আমার আশা ছিল, ওই আশাটা সব শেষ। এখন আমি যে এখানে মনে করেন আমার নিজের গাড়ি দিয়ে হাল বাই সবগুলি, এখন মানুষকে বলতে পারি না আমার টাকাটা দাও। কারণ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের বাপ বলেন, দাদা বলেন, এরাও এত ফানি জীবনে দেখে নাই, যে ইন্ডিয়ার বড় বড় ফানিতে আইসা আমাদের সব ধ্বংস। চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর, তো এখন তো আমরা ঘুরে দাঁড়াইতে গেলে অনেক প্রবলেম হইতে হয়। যদি সরকার কিছু চেষ্টা করে আমাদের পিছনে খাড়ে, এরকম আমি একা না, কিন্তু আমার পুরা গ্রামে এই অবস্থা। শুধু কৃষিকে ঘিরে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে। সেখানে রাষ্ট্র সংস্কারের যে কাজ হচ্ছে, সেখানে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আপনার পদ্ধতিগত বিধিবিধান, আইনের ত্রুটির কারণে এখানে কৃষক এটা পাচ্ছে না। জ্ঞান, মেধা, প্রজ্ঞা, দেশপ্রেম, আদর্শ, নীতি, নৈতিকতা যার আছে, তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কৃষির পরিকল্পনা নিতে হবে। তাহলেই আপনি এই কৃষি বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। আমরা যদি উন্নত দেশের দিকে যাই, সবার আগে কৃষিকে নজর দিতে হবে। কৃষি অনুন্নত, দেশ উন্নত, এরকম নজির আপনি দেখাতে পারবেন না। যে পাশ্চাত্যের সোসাইটিতে যারা কৃষক মার্সিডিজ চালায়, তার নিজস্ব প্লেন আছে, সে একটা উন্নত জীবনের অধিকারী, সমৃদ্ধশালী জীবনের অধিকারী। আর আমাদের দেশে কৃষক যিনি দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত। কৃষককে সুরক্ষা দিতে বীমা খাত সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ কিন্তু বন্যা এবং খরায় খুবই ঝুঁকিপূর্ণ দেশ, এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি, এবং তার জন্য বলা হয় যে কৃষি বীমা প্রচলন করা দরকার। এবং এক সময়ে আমাদের সরকারও কিন্তু বলেছে যে আমরা কৃষি বীমা চালু করব। বীমা করতে গেলে যে সমস্যাটা হয়, যে বীমার এই যে টাকাটা, যে প্রিমিয়াম, এটা দেওয়া, সরকার কিছু অংশ এখানে পে করতে পারে, এবং সেটা আমাদের যে ভর্তুকি, কৃষি ভর্তুকি আছে, সেই ভর্তুকি থেকে প্রিমিয়ামের একটা অংশ সরকার প্রদান করতে পারে। পশ্চিমা বিশ্বে আপনি আমেরিকায় যান, সেখানে দেখবেন যে এখানে এই সমস্ত কাজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা ওই প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে তাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হচ্ছে। আমরা ফসলের ক্ষেত্রেও আমরা একটা যেগুলো দামি ফসল, সেই সমস্ত দামি ফসলে বিশেষ করে ধরুন যেগুলো আমরা দামি ফল, মূল, শাকসবজি যেগুলো চাষ হচ্ছে, এর মধ্যে যেগুলোতে মূল্যবান অর্থকরী ফসল, সেগুলোর দিয়ে কিন্তু বীমা শুরু হতে পারে। কৃষি খাতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের খাদ্য আমদানি নির্ভরতা বাড়বে বলছেন কৃষি অর্থনীতিবিদরা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। অন্যদিকে তাদের নিয়ে আসা জাহাজে ফেরত যাচ্ছেন
প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে 123 বিজিবি ও সেনা সদস্য। সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিয়ানমার নৌবাহিনীর জাহাজে ফিরে আসা বাংলাদেশি নাগরিকরা জানান, সকাল 9টার দিকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন জাহাজে করে বিআইডব্লিউটিএ ঘাটে তাদের নিয়ে আসা হয়। এর আধ ঘন্টা আগে মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্যদের ঘাটে নেওয়া হয়। দুপুরে বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। শনিবার মিয়ানমারের সিতোয়ে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর জাহাজ UMS চিনডুইন। গত 15 মাসে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন 332 বাংলাদেশি। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও সংঘর্ষের কারণ উদ্ঘাটনের কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সকালে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে তদন্ত কমিটির 7 সদস্য খাগড়াছড়ির দিঘিনালার লারমা স্কয়ার এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন। বিকেলেও কমিটির সদস্যরা খাগড়াছড়ি জেলা সদর পরিদর্শন ও সদর উপজেলা পরিষদ কার্যালয়ে কথা বলবেন ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীদের সাথে। কমিটির প্রধান মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সহ সবার সাথে কথা বলে ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হবে। গত 18 সেপ্টেম্বর সকাল 7টার দিকে মোটরসাইকেল খাগড়াছড়ি জেলা সদরে ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার জেরে সহিংসতায় খাগড়াছড়িতে 3 জন ও রাঙামাটিতে 1 জন সহ 4 জন নিহত হয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে তিস্তায়। বন্যার আশঙ্কা করা হচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলে। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার মধ্যরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। যদিও রবিবার সকালে তা কমে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে বয়ে যাচ্ছে, তবে পানি বেড়েছে কাউনিয়ার সেতু পয়েন্টে। বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি বয়ে যাচ্ছে। এতে পানি লোকালয়ে না ঢুকলেও নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। এদিকে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কুড়িগ্রামে। বেড়েছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। প্লাবিত হয়েছে তিস্তার তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 6টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চল। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ, শীঘ্রই জামিন আবেদন। দেশ কি এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদে? প্রশ্ন ডক্টর ইফতেখারুজ্জামানের। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো তৎপর, বলেছেন বদিউল আলম মজুমদার। আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে IMF এর চলতি সফরের 3য় বৈঠক, সহায়তা দেবে IFCও, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুর্গাপূজাকে ঘিরে দেশে অস্থিরতার চক্রান্ত সফল হবে না, বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। দ্রুত নির্বাচনে গণতন্ত্রে ফেরার আশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।